আমাদের এমআরসিপি পরীক্ষাতে আমাদের যখন ইনফেকশিয়াস ডিজিজ থেকে কিছু কোশ্চেন আসে, পার্টিকুলার কিছু জায়গাতে অনেক সময় প্রশ্নের ধরনটা এরকম থাকে যে সাপোজ ফর এক্সাম্পল কোনো একটা পার্সনের একটা হিস্ট্রি দেওয়া থাকবে, হয়তো বা তার একটা বয়স দেওয়া থাকবে এবং সেখানে হয়তো বা একটা কন্ডিশনের কথা বলা থাকবে, হয়তো বা বলবে যে তার ফ্যামিলি পার্সন তাদের কোনো একটা কমিউনিকেবল একটা ডিজিজ হয়তো বা বলা হচ্ছে সেখানে, অথবা দেখা যাচ্ছে কোনো একটা সহজ কথা যে ইনফেকশিয়াস ডিজিজ এরকম একটা হিস্ট্রি দিচ্ছে এবং তখন প্রশ্ন করে ফেলবে যে এই পার্সনের ফ্যামিলি মেম্বারদের কারো ভ্যাকসিন নেওয়া লাগবে কি না। অথবা একটা খুব কমন টাইপ সিনারি হচ্ছে অনেকটা এরকম, দেখা যাচ্ছে বলবে কি বাসায় একটা ফ্যামিলি মেম্বার আছে, হয়তো বা সে নিজেই পেশেন্টের বয়স ফর এক্সাম্পল 80 ইয়ার্স, সে হয়তো বা কোনো একটা পারপাসে ইমিউনোসাপ্রেসিভ কোনো একটা এজেন্ট পায়, হয়তো বা কোনো একটা পারপাসে সে হয়তো বা ইমিউনোসাপ্রেসিভ কোনো একটা এজেন্ট পাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল হয়তো বা রেনার রিপ্লেসমেন্ট থেরাপি চলতেছে, তার একটা রেনার ট্রান্সপ্লান্ট করা হয়ে গেছে। এখন হয়তো বা বলবে যে তাকে কোনো ভ্যাকসিন দিব কি না, অথবা বলে দিবে যে তার ফ্যামিলি মেম্বারদের কাউকে কোনো ভ্যাকসিন দিতে হবে কি না। এ ধরনের কোশ্চেন আসলে এমআরসিপি পার্ট 1 এমআরসিপি পার্ট 2-তে আসে। ইনফ্যাক্ট আমরা যদি পেইসেস এক্সাম দিতে যাই, পেইসেসে আসলে কমিউনিকেশন স্টেশনেও এই টাইপের সিনারিও থেকে যদি কোনো স্টেম থাকে, সেখানে পেশেন্টকে প্রপারলি তাকে কাউন্সিলিং পার্টের সময় এগুলো সব কিছু তাকে আসলে এক্সপ্লেইন করতে হয়। সো আজকে আমরা আসলে এইটা নিয়ে একটু কথা বলতে চাই যে অ্যাট রিস্ক চিলড্রেন, ফ্যামিলিতে অ্যাট রিস্ক চিলড্রেন নানা কারণে থাকতে পারে এবং তাদের জন্য ইপিআই শিডিউলের বাইরে কিছু স্পেসিফিক ভ্যাকসিনেশন প্রোগ্রাম তাদের জন্য আসলে ফলো করা হয়। ইউকে তো ওরা যেটা করে, ওদের একটা রেগুলার একটা ইপিআই শিডিউল টাইপের একটা রেগুলার ভ্যাকসিনেশন আছে। আমরা বাংলাদেশি ইপিআই বলি, আমি সেজন্য ইপিআই কথাটা বলছি, বাট ওদের বেসিক কথা হচ্ছে ওদের একটা রেগুলার ভ্যাকসিনেশন একটা প্রোগ্রাম আছে। কিন্তু রেগুলার ভ্যাকসিনেশন প্রোগ্রামের বাইরেও কিছু পার্টিকুলার পার্সনদের ক্ষেত্রে, যারা কিছু পার্টিকুলারভাবে অ্যাট রিস্ক পপুলেশন, তাদের জন্য কিছু আলাদা ভ্যাকসিনেশন প্রোগ্রামও ইউকেতে আসলে ফলো করা হয়। সো সেইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। যেমন এটা কিন্তু প্রথম কথা এমআরসিপিতে যখন কোশ্চেনটা আসে সেটা কিন্তু ইউকে প্রোটোকল বেসড বা ইউকে বেসড আলোচনা। সো এই জন্য বাংলাদেশের সাথে এটা মিলাইতে গেলে আমি সবসময় মিলাইতে পারবো না, কারণ এখানে ডেমোগ্রাফি এবং এপিডেমিওলজি অনুযায়ী ওখানে আসলে সিদ্ধান্তগুলো নিয়ে আসে। সো ইউকেতে অ্যাট রিস্ক পপুলেশনে আমরা আসলে কোন কোন ভ্যাকসিন আসলে অফার করি, বা অ্যাট রিস্ক চিলড্রেনের জন্য আমরা আসলে কোন কোন ভ্যাকসিনেশনগুলো আসলে তাদেরকে আসলে প্রোভাইড করতে চাই। সো সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে টিবির এগেনস্টে ভ্যাকসিনেশন। সো আমরা বিসিজি ভ্যাকসিন দিই এবং এখানে অ্যাট রিস্ক পপুলেশনে বাংলাদেশে তো বিসিজি ভ্যাকসিন আসলে ইপিআই শিডিউলে অলমোস্ট সবাইকে দেওয়া হয়। একদম বাচ্চার শুরুর ভ্যাকসিনটাই বলা যাচ্ছে, মানে বিসিজি ভ্যাকসিন দিয়ে আসলে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা বাংলাদেশে শুরু হয়। কিন্তু ইউকেতে ব্যাপারটা তা না, ইউকেতে তো টিবি আসলে খুবই রেয়ার একটা ব্যাপার। ওখানে দেখা যাচ্ছে যারা ইমিগ্রেন্ট অথবা দেখা যাচ্ছে যে কোনো একটা পার্সন ইমিউনোকম্প্রোমাইজড, তাদের ক্ষেত্রে এই টিউবারকুলোসিসটা সেখানে কমন। সো দেখা যাচ্ছে যে অ্যাট বার্থ অথবা যাদের টিবি এক্সপোজারের রিস্ক খুব বেশি, যে সকল বেবিজের ক্ষেত্রে বা চিলড্রেনের ক্ষেত্রে এক্সপোজারের রিস্ক বেশি, হয়তো বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো টিবি আছে, অথবা সে হয়তো বা কোনো একটা এন্ডেমিক কোনো একটা জোন অথবা এন্ডেমিক কোনো একটা এরিয়া, সেখানে হয়তো বা সে একটা ট্রাভেলিং যাচ্ছে। সো এন্ডেমিক জোন একটা ট্রাভেল হিস্ট্রি অথবা এক্সপোজার হিস্ট্রি অথবা তার একটা প্রবাবিলিটি, এরকম কোনো কিছু যদি থাকে, সেখানে আমরা তাহলে বিসিজি ভ্যাকসিনটা আসলে প্রোভাইড করব। সেকেন্ড হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিনেশনটা আমরা আসলে কাদেরকে দিচ্ছি, এটা আসলে একটা বড় একটা লিস্ট চলে আসে। সেটা হচ্ছে প্রথমে আসবে মাদার। যদি এমন হয় মায়ের হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ, মায়ের হেপাটাইটিস বি ভাইরাস আছে, সো এরকম পার্সনের ক্ষেত্রে যখন বাচ্চাটা হইল, ওই বাচ্চাকে ডেফিনেটলি আমাদেরকে ভ্যাকসিনটা দিতে হবে। তাহলে যদি মা নিজে অ্যাফেক্টেড হয়, সেখানে বাচ্চা ভ্যাকসিন পাবে। এটা বাংলাদেশেও আমরা ফলো করি, বাট এর বাইরে এক্সট্রা কি একটা হচ্ছে আইডি ইউজ। এখন আইডি ইউজ মানে কি, যারা ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার সেটা বোঝানো হচ্ছে। ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার, এখন ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজার এমএসএম মানে কি, মেন হ্যাভিং সেক্স উইথ আদার মেন, মানে সহজ কথা হচ্ছে সমকামী। অথবা দেখা যাচ্ছে যারা রেগুলার কোনো ব্লাড ট্রান্সফিউশন প্রোগ্রামের আন্ডারে আছে, দেখা যাচ্ছে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন কারা পায়, দেখা যাচ্ছে সিকল সেল অ্যানিমিয়া অথবা দেখা যাচ্ছে থ্যালাসেমিয়া, এই ধরনের যে হিমোগ্লোবিনোপ্যাথিসগুলো আছে, অথবা দেখা যাচ্ছে যে সকল পেশেন্টের রেগুলার ডায়ালাইসিস হচ্ছে। সো এই ধরনের বেশ কিছু পেশেন্ট আছে যাদের রেগুলার ফ্রিকোয়েন্ট ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়।
সো সেটা যে কোনো ডিজিজ কন্ডিশনের জন্য হতে পারে। সাধারণত দেখা যাচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এই ধরনের পেশেন্টেই আমরা দেখি ফ্রিকোয়েন্ট ব্লাড প্রোডাক্ট তাদেরকে ট্রান্সফিউশন করা হচ্ছে। সো অ্যানি পারসন যে রেগুলার তার ব্লাড ট্রান্সফিউশন দিতে হচ্ছে, এই পারসনগুলোদেরকেও আমরা আসলে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন আন্ডারে নিয়ে আসবো। এর বাইরে সেক্স ওয়ার্কার বা মেডিকেল স্টাফ তাদেরকেও নিয়ে আসতে হবে অকুপেশনাল রিজনের কারণে। বাট এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দ্য রেগুলার পারসন হ্যাভিং ব্লাড ট্রান্সফিউশন অন এ রেগুলার বেসিস। তাহলে যারা রেগুলার বেসিসে ব্লাড ট্রান্সফিউশন পায় তাদের কোনো একটা ডিজিজ স্ট্যাটাসের কারণে, সবচেয়ে কমনলি হয়তো বা আলোচনায় আসলে হিমোগ্লোবিনোপ্যাথিস বা হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া বা এই ধরনের যে কন্ডিশনগুলো আছে, সো সেইখানে তাহলে আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিনটা এখানে আসলে অ্যাট রিস্ক পপুলেশন হিসেবে তাদেরকে আসলে এটাকে অফার করতে হবে। আরেকটা হচ্ছে এটা আসলে চিলড্রেনদেরকে দেওয়া হয় না, এটা দেওয়া হয় ওল্ড পারসনকে। ওল্ড পারসনের ব্যাপারটা কীরকম, যে ফ্যামিলিতে একটা ওল্ড মেম্বার আছে, সো তার হয়তো বা কেমোথেরাপি যাচ্ছে। সো এরকম যদি হয় যে ফ্যামিলিতে কেউ কেমোথেরাপি পাচ্ছে অথবা ফ্যামিলিতে ইমিউনোকম্প্রোমাইজড পারসন আছে, তাদের সাথে ক্লোজ কন্ট্যাক্ট হচ্ছে চিলড্রেনদের, এরকম যদি ইকুয়েশন হয় সেখানে ওই বাচ্চাদেরকে আমরা চিকেন পক্সের জন্য ভ্যাকসিন দিই, সেখানে ভ্যারিসেলার ভ্যাকসিন দেওয়া হয়। সো এইটা আমাদের আরেকটা। সালে কী হচ্ছে, ফ্যামিলিতে একটা ওল্ড পারসন আছে যার কেমোথেরাপি চলতেছে, অথবা ফ্যামিলিতে ইমিউনোকম্প্রোমাইজড পারসন আছে। এখন এদের সাথে যদি বাচ্চার কন্ট্যাক্ট হয় সেখানেও দেখা যাচ্ছে যে দেয়ার ইজ হাই প্রবাবিলিটি অফ ডেভেলপিং চিকেন পক্স। সো এই জন্য তাদের ক্ষেত্রে আমরা চিকেন পক্সের এগেনস্টে আমরা এখানে ভ্যাকসিনটা প্রোভাইড করি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যাট রিস্ক চিলড্রেনদের জন্য কোন কোন ভ্যাকসিন আমরা আসলে প্রোভাইড করতে চাই তার একটা লিস্ট। এখানে আসলে সাধারণত MRCP পার্ট 1 বা MRCP পার্ট 2 অথবা যদি পেসিসের কমিউনিকেশন স্টেশন আসে সেখানে আসলে বেসিক্যালি কোশ্চেন আসবে কি, যে ফ্যামিলি মেম্বারদের এরকম কোনো একটা কন্ডিশনের কথা বলে থাকবে এবং তখন বলবে যে তার জন্য এখন আমি কোন কোন ভ্যাকসিন আমাকে প্রোভাইড করতে হবে, অথবা বলে দেবে যে বাচ্চার থ্যালাসেমিয়া আছে অথবা বাচ্চার সিকল সেল অ্যানিমিয়া ধরা পড়ছে, সো এখন আমরা কোন ভ্যাকসিন তাকে প্রোভাইড করতে চাই। সো এই ধরনের কোশ্চেন আসবে। এখন সিকল সেল অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া হলে আমরা অনেক সময় এভাবে কনসিডার করি যে ঠিক আছে পেশেন্টের হয়তো বা স্প্লেনেক্টমি করা হচ্ছে, স্প্লেনেক্টমি করলে আমরা নর্মালি ক্যাপসুলেটেড অর্গানিজমের এগেনস্টে আমরা ভ্যাকসিনেশন প্রোভাইড করতে চাই, নিউমোনিয়া, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, ওইগুলোর এগেনস্টে কনসিডার করি। এখন সেখানে প্রশ্নে কীভাবে সেটাকে আলাদা করব, সেটা হচ্ছে যদি স্প্লেনেক্টমির কথা স্পেসিফিকভাবে বলা থাকে, যদি প্রশ্নে বলে দেয় যে পেশেন্টের স্প্লেনেক্টমি করা হচ্ছে বা দেয়ার ইজ প্ল্যানিং ফর স্প্লেনেক্টমি, সেখানে আমরা ক্যাপসুলেটেড অর্গানিজমের এগেনস্টে ভ্যাকসিনেশন সেটাকে কনসিডার করব। কিন্তু যদি কোশ্চেনে স্প্লেনেক্টমি রিলেটেড কোনো আলাপ আলোচনা না থাকে সেইখানে তাহলে হেপাটাইটিস বির কথাটা আসবে। সো এখানে যেন কনফিউশন কোনো তৈরি না হয়। সো এই ছোট্ট একটা চার্ট, তার উপর বেস করে তাহলে আমাদের অনেকগুলা থিওরি আমরা আলোচনা চলে আসলাম। তো এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে আই হোপ ইনশাল্লাহ সামনে আমরা সবাই অ্যান্সার করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।